আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। দেশে মোট ভোটার 12,61,70,900 জন। নির্বাচন কমিশনের সম্পূরক খসড়া তালিকা প্রকাশ। ভোট কেন্দ্রের নিরাপত্তায় কেনা হচ্ছে 40,000 বডি ক্যামেরা। দ্রুত পুলিশ সদস্যদের প্রশিক্ষণে প্রধান উপদেষ্টার নির্দেশ। সঙ্গীত শিল্পী ফেরদৌস আরার বর্ণিল সংবর্ধনা। এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত 21 পদকে ভূষিত নোয়াখালীর কৃতি সন্তান। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবাইকে সবুজায়নে এগিয়ে আসার আহ্বান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখন প্রাদেশিক সংবাদ আয়োজন। একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সম্পূরক খসড়া ভোটার তালিকা সহ বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,61,70,900 জন। নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে 24,38,626 জন। নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন 31 আগস্ট আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশের পর 31 অক্টোবরের পর আরেক দফা ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। এদিকে আজই শেষ হচ্ছে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে আবেদনের শেষ দিন। নাজিব বেকের রিপোর্ট। 20 জানুয়ারি থেকে শুরু হওয়া ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে 45,71,216 জনকে নতুন করে অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশন। তবে মৃত ও কর্তনকৃত ভোটার হিসেবে 21,32,590 জনকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। হালনাগাদ সম্পূরক খসড়া তালিকায় যুক্ত হয়েছেন 24,38,626 জন। এই হিসেবে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,61,70,900 জন। 2রা মার্চ আমরা যে ভোটার তালিকা চূড়ান্ত করেছি সেখানে আমাদের ভোটারের সংখ্যা হচ্ছে 12,37,32,274। নতুন করে ভোটার অন্তর্ভুক্তি হচ্ছে 24,38,626। 31 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। আজকে তো আমাদের অফিসগুলোনে এটার প্রকাশ করা হয়েছে। এই ব্যাপারে তাদের যদি সংশোধনী কিছু থাকে সেই সংশোধনীগুলো আমাদেরকে জানাবেন এবং সংশোধনী অনুযায়ী আমরা এটা চূড়ান্ত করব 31 আগস্ট। আগামী 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 পূর্ণ হবে তাদের যুক্ত করে আরেকটি ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। নাজিব বেক, চ্যানেল আই, ঢাকা। আগামী ফেব্রুয়ারির মাসে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে পুলিশের জন্য কমপক্ষে 40,000 বডি ওয়ার্ন ক্যামেরা কেনার পরিকল্পনা করেছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সহ অন্য নীতি নির্ধারকরা ছিলেন। বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, বডি ক্যাম কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের দ্রুত ক্রয় শেষ করে পুলিশ সদস্যদের প্রশিক্ষণের নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারি নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করে তোলাই সরকারের লক্ষ্য। জাতি হিসেবে মানুষ অসহিষ্ণু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে উপদেষ্টা গাজীপুরের সাংবাদিক হত্যার ঘটনায় এই মন্তব্য করেন। তিনি বলেন, আগে মানুষের মধ্যে অন্যকে সাহায্য করার যে মানসিকতা ছিল এখন তা নেই। উপদেষ্টা বলেন, ঢাকার নিউ মার্কেট এলাকায় যে 1100 অস্ত্র পাওয়া গেছে তা দেশীয়। 5ই আগস্টের পর লুট হওয়া অস্ত্র নয়। জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে জানিয়ে উপদেষ্টা বলেন,
প্রতি ভোট কেন্দ্রে 3 জন করে অস্ত্রধারী আনসার থাকবে, একজন থাকবে প্রিজাইডিং অফিসারের সাথে। থানা হেফাজতে নির্যাতনে গাড়ি চালক ইশতিয়াক হোসেন জনের মৃত্যুর ঘটনায় পল্লবী থানার সাবেক এসআই জাহিদুর রহমান সহ 3 জনকে দেয়া যাবজ্জীবন কারাদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের উপর রায় ঘোষণা করছেন হাইকোর্ট। থানা হেফাজতে জনের মৃত্যুর ঘটনায় 2014 সালের 7 আগস্ট মামলা করা হয়, যেটি ওই আইনে করা প্রথম কোনো মামলা 2020 সালের 9 সেপ্টেম্বর রায় দেন ঢাকার মহানগর দায়রা জজ। রায়ে পল্লবী থানার সাবেক এসআই জাহিদুর রহমান, এএসআই রাশিদুল হাসান ও পলাতক এএসআই কামরুজ্জামানকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও 1 লাখ টাকা করে জরিমানা এবং প্রত্যেকে 2 লাখ টাকা করে বাদী এবং বা ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়। অপর 2 আসামি পুলিশের সোর্স সুমন ও রাসেলকে 7 বছর কারাদণ্ডাদেশ এবং 20,000 টাকা করে জরিমানা করেন আদালত। এর মধ্যে সুমনের সাজা শেষ হয়ে যাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। রায়ের বিরুদ্ধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 3 আসামি 2020 সালে হাইকোর্টে আলাদা আপিল করেন। প্রখ্যাত চিত্রশিল্পী এস.এম. সুলতানের 101তম জন্মবার্ষিকী আজ। পুরো নাম শেখ মোহাম্মদ সুলতান। 1923 সালের 10 আগস্ট নড়াইলের মাসিমদিয়া গ্রামে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। আবহমান বাংলার ইতিহাস, ঐতিহ্য এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার ইতিহাস তাঁর শিল্পকর্মকে প্রভাবিত করেছে। তিনি জীবনের মূল সুর ছন্দ খুঁজে পেয়েছিলেন বাংলাদেশের গ্রামীণ জীবন, কৃষক এবং কৃষিকাজের মধ্যে। কৃষকের বিপুল শক্তিকে মহাকালের আর্কাইভে রেখে গেছেন তিনি। দেখিয়ে গেছেন দরিদ্র কৃষক দুর্বল নয়। প্রথম এশীয় হিসেবে তার চিত্রকর্ম পাবলো পিকাসো, সালভাদোর দালির মতো বিশ্বখ্যাত আঁকিয়েদের ছবির সঙ্গে প্রদর্শন করা হয়েছে। নানা কর্মসূচিতে উদযাপন করা হচ্ছে কালজয়ী এই চিত্রশিল্পীর 101তম জন্মবার্ষিকী। বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরার 21শে পদক প্রাপ্তিতে সংবর্ধনা দিয়েছে নোয়াখালী শিল্পকলা একাডেমি। নোয়াখালীর এই কৃতি সন্তানকে সম্মান জানাতে পেরে আনন্দিত আয়োজকরা। এমন সম্মাননা পেয়ে গর্ববোধ করছেন প্রখ্যাত এই নজরুল সঙ্গীত শিল্পী। আলিয়াজগড়ের ভিডিও চিত্রে নোয়াখালী থেকে জাকি আক্তার রিপোর্ট। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা জীবনের পুরোটা সময় নজরুল সঙ্গীত চর্চা ও গবেষণায় নিজেকে করেছেন সমৃদ্ধ। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য এবছর 21শে পদকে ভূষিত হয়েছেন গুণী এই সঙ্গীত শিল্পী। নোয়াখালীর এই কৃতি সন্তানের 21শে পদক প্রাপ্তিতে বর্ণাঢ্য এক আয়োজনের মাধ্যমে সংবর্ধনা জানিয়েছে নোয়াখালী শিল্পকলা একাডেমি। শিল্পীকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। নিজ জেলার মানুষের কাছ থেকে এমন সম্মাননা পেয়ে পদকপ্রাপ্তির সার্থকতার অভিব্যক্তি প্রকাশ করেন শিল্পী। আপনাদের মাঝে এসে আমার নতুন করে সেই উৎফুল্ল, সেই প্রাণবন্ত মন জেগে ওঠে বলেই আপনাদের অনেক প্রশ্ন থাকে, একই রকম দেখা যায় কেন অনেক দিন থেকে। গতকাল আগে পেতে পারতাম 21শে পদক, অনেকেই আমাকে বলে থাকেন আপনি তো এই পদকটা অনেক আগেই পাওয়ার কথা ছিল। আসলে না, যখন পাওয়ার কথা ঠিক তখনই পেয়েছি। নতুন প্রজন্মই পারে এই ঝান্ডা এগিয়ে নিয়ে যেতে, সারা বিশ্বে আমাদের বাংলা গানের সংস্কৃতির সম্ভারকে আরও ছড়িয়ে দিতে। সহধর্মিনীর এমন সম্মাননায় নিজেকে গর্বিত মনে করছেন ফেরদৌস আরার স্বামী ডক্টর রফিকুল মোহাম্মদ। একজন মানুষকে আমি বলবো যে হ্যাঁ, সাধারণ মাপেরই মানুষ, তাকে তার বর্ধন বা সম্বর্ধনা দিয়ে তাকে বড় করে তোলার যে প্রয়াস, এই মহৎ উদ্যোগকে আমরা সকলেই সাধুবাদ জানাতে পারি, সম্মান জানাতে পারি এবং কৃতজ্ঞতা জানাতে পারি। নজরুল সঙ্গীতকে এগিয়ে নিতে ফেরদৌস আরার অবদান অতুলনীয় বলেন আয়োজকরা। আমরা নিজেকে ধন্য মনে করছি যে আমাদের একজন গুণী শিল্পীকে আমরা পেয়েছি আমাদের মাঝে। ওনার শত ব্যস্ততার মাঝেও উনি সময় দিয়েছেন আমাদেরকে। তো আমরা তাকে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ দিতে চাই। তাকে আমরা জানাতে চাই আমাদের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা। নজরুল সঙ্গীত শুধু ছন্দের মূর্ছনায় নয়, এটি আমাদের জাতীয় জীবনের একটি জাগ্রতকারী এক অসাধারণ সাংস্কৃতিক ধারা।
যিনি বর্তমানে দেশের মূলধারার নজরুল সঙ্গীত শিল্পী, যার কণ্ঠে শোভা পেয়েছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনেক বিখ্যাত গান। পরে শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা নাচ ও গান পরিবেশন করেন। ভক্ত ও অনুরাগীদের অনুরোধে গান পরিবেশন করেন সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, নোয়াখালী। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে পরিবেশ প্রতিবেশে টেকসই উন্নয়নে গাইবান্ধায় বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংকের সহযোগিতায় পরিবেশ সংরক্ষণে তরুণ প্রজন্মকে যুক্ত করতে চারা বিতরণ করা হয়। এমন উদ্যোগের প্রশংসা করেছেন শিক্ষক, শিক্ষার্থী সহ বিশিষ্টজনেরা। ফারুক হোসেনের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পৃথিবী গড়তে সারা দেশের মতো গাইবান্ধার গণ উন্নয়ন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, নাকাইহাট কলেজ ও লোনতলা উচ্চ বিদ্যালয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। আমরা বড় গাছ লাগানোর ব্যাপারে কিন্তু আমাদের খুব বেশি মনোযোগ দেওয়া দরকার। কেন? কারণ এই বড় গাছগুলো কিন্তু আমাদের এই যে বজ্রপাত হয়, এই বজ্রপাতকে কিন্তু যদি কমাতে হয় তাহলে কিন্তু আমাদের তাল গাছ এবং বড় বড় অন্যান্য গাছ লাগাতে হবে। এই বড় গাছগুলোর একটি বিশাল উপকারী ভূমিকা আছে, সেটা হচ্ছে বড় প্রাণীদেরও কিন্তু সে আশ্রয় দিচ্ছে। যেমন আমাদের বাংলার শকুন এবং মদন টাক, এই দুটো প্রাণী কিন্তু বড় গাছ ছাড়া কিন্তু তাদের বাসস্থান তৈরি করতে পারে না এবং থাকতে পারে না। আসুন এই বাংলাদেশটাকে ভালো রাখার জন্য আমরা হাতে হাত মিলিয়ে সবুজে ছেয়ে ফেলি। বাংলালিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের উপহার দেওয়া হয় নানা জাতের গাছের চারা। তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তো অবশ্যই আমাদের উচিত বৃক্ষরোপণ করা বেশি বেশি। যারা অপ্রয়োজনে গাছ কাটে তাদের আমাদের সচেতন করা উচিত। গাছের চারাগুলো আমরা প্রত্যেকে রোপণ করব এবং পরিচর্যা করব। এই ধরনের উদ্যোগ যত বেশি হবে আমাদের প্রকৃতি ও জীবনের যে মেলবন্ধন সেটা ভালোভাবে স্থায়ী হবে। আমাদের সুস্থ থাকতে গেলে, আমাদের পরিবেশকে ভালো রাখতে গেলে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে গেলে অবশ্যই বৃক্ষরোপণ করতে। সামাজিকভাবে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করি, এটা হচ্ছে তার একটা অংশ। এই প্রয়াসটা সবারই সাকসেসফুল হোক, ভবিষ্যতে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে। জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে এমন কর্মসূচির প্রশংসায় বিশিষ্টজনরা। আমাদের দেশে এই বৃক্ষের সংখ্যা বাড়াতে পারি, তাহলে আমরা অর্থনৈতিকভাবে লাভবান ছাড়াও আমরা ব্যক্তিগত জীবনে উপকৃত হব। সারা বাংলাদেশে যে গাছগুলি লাগানো হচ্ছে, নিশ্চয়ই সেই গাছগুলি যে পরিবেশের উপর পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে, সেজন্য আমি সাধুবাদ জানাচ্ছি। জলবায়ুর অভিঘাত মোকাবেলায় সবুজায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান সচেতন মহলের। আফরোজা হাসি, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রামপুরায় দুজনকে হত্যা ও একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা এক ছাত্রকে গুলির ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক 4 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে এই আদেশ দেন আদালত। আসামিদের 17 আগস্ট হাজির করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার আনুষ্ঠানিক অভিযোগ রেজিস্ট্রারের কাছে জমা দেয় প্রসিকিউশন। এতে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। 3টি অভিযোগে আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে যে ফর্মাল চার্জ আমরা দাখিল করেছিলাম, মাননীয় ট্রাইব্যুনাল এই ফর্মাল চার্জের উপরে ভিত্তি করে 3টি অভিযোগেই অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং 4 জন পলাতক আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করেছেন এবং 1 জন আসামিকে প্রোডাকশন ওয়ারেন্ট বলে ট্রাইব্যুনালে আগামী 17 আগস্ট হাজির করতে বলেছেন। এই ছিল আজকে ট্রাইব্যুনাল। গাজীপুরের টঙ্গীতে ট্রাভেল ব্যাগ ও পলিথিনে মোড়ানো অলিমিয়া নামের যুবকের শরীরের মাথাবিহীন 8টি টুকরো উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডের মূল হোতাসহ 3 জনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলো আপেল মাহমুদ সাদেক, সাজ্জাদ হোসেন রনি ও আপেলের স্ত্রী শাওন বেগম। সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে, ভিকটিম অলিমিয়া আসামি আপেলের স্ত্রীর চরিত্র সম্পর্কে খারাপ কথা বলা এবং আপেলের ভাগিনাকে
খুনের পরিকল্পনা করায় ওই হত্যাকাণ্ড ঘটেছে। গত শুক্রবার সকালে গাজীপুরের স্টেশন রোড থেকে ট্রাভেল ব্যাগ ও পলিথিনে মোড়ানো ওই যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়, আর নিহতের মাথা উদ্ধার করা হয় আপেলের বাসার বাথরুমের উপর থেকে। হত্যার মোটিভ বেসিক্যালি ছিল হচ্ছে যে আপেল মাহমুদের স্ত্রী বিষয়ে কটূক্তি করা। তারা একই এলাকার লোক, সবাই নরসিংদীর ওই করিমপুর আশেপাশে বাড়ি, একই এলাকার স্থানীয় লোকজন, যার ফলে তারা অন্যের সাথে পরিচিত। এবং এখানে আপনার স্ত্রীকে কটূক্তি করার একটা বিষয় ছিল, প্লাস রনির আগে থেকে একটা আক্রোশ ছিল। 2-3 বছর আগে তাকে এই আপেল এই রনির লোকজন মিলে মারধর করে, সেটার একটা আক্রোশ ছিল। ডিপিপি অনুযায়ী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সকাল 10:30 থেকে মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। এই কারণে সারা দেশের সঙ্গে উত্তরবঙ্গের 18 জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। চৌরাস্তার চারপাশের সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় 9 বছর আগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি এখনও ভাড়া করা ভবনে পরিচালিত হচ্ছে। তারা বলেন, স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাদের। দ্রুত অনুমোদন ও কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সরকারের প্রতি 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে বেলা 12:30টায় অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, জামায়াত ইসলামী, এনসিবি, গণ অধিকার পরিষদ, শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম, প্রফেসর নাসিম উদ্দিন মালিথা পরিষদ। বিশিষ্ট সংবাদ উপস্থাপক ও লেখক ইমরুল চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোহরের পর রাজধানীর গেন্ডারিয়া জামে মসজিদে তাঁর জানাজার নামাজ হবে। এরপর পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়ায় পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে। ইমরুল চৌধুরী বাংলাদেশ বেতার, রেডিও পাকিস্তানের জনপ্রিয় সংবাদ উপস্থাপক ছিলেন। সংবাদ পাঠ ও বিজ্ঞাপন দুটোই ছিল তাঁর পেশা। তিনি ছিলেন বিজ্ঞাপনী সংস্থা অ্যাটকিং লিমিটেডের কর্ণধার। 60-এর দশকে কবি হিসেবে খ্যাতি পান তিনি। তাঁর লেখা কিশোর হাসির গল্পগ্রন্থ ইমু সমগ্র, এছাড়া 4টি ছড়ার বই ও 9টি কাব্যগ্রন্থ রয়েছে তার। সারা জাগানো কবিতা পত্রিকা স্বাক্ষরের অন্যতম সম্পাদক ছিলেন ইমরুল চৌধুরী। নিরুল ডাটা, কৃষি সংবাদ। মাদারীপুরে জেলায় এবছর পর্যাপ্ত বৃষ্টি ও আবহাওয়া অনুকূলে থাকায় পাটের ভালো ফলন হয়েছে। তবে চাষের শুরুতে সেচ দেওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। পাশাপাশি রয়েছে শ্রমিক সংকট। কাঙ্ক্ষিত দাম পাওয়া না নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষক। বিস্তারিত মাদারীপুর প্রতিনিধি রাহাত হোসেনের রিপোর্টে। পাট চাষের শুরুতে পর্যাপ্ত বৃষ্টি না থাকলেও পরবর্তীতে বৃষ্টি এবং আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন পেয়েছেন চাষিরা। বৃষ্টি হয় পাট জাগ দেওয়ায় পেয়েছেন বাড়তি সুবিধা। জমিতে পানি দেওয়া, শ্রমিক মজুরি বৃদ্ধি, পাট কাটা সহ উৎপাদন খরচ পূর্বের থেকে অনেক বেশি হয়। ভালো ফলনের পরও ন্যায্য দাম নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষক। যে দাম, এতে যেরকম বদলা খরচ দিয়া সব খরচ দিয়া পোষায় না। যদি সরকার একটু সহযোগিতা করে তাহলে যেরকম কৃষকের একটু পোষে, নাহলে আমরা আগামীতে করা হারা নাই দেওয়া লাগে হিসাবে। ভালো হয়েছে ফসল, আল্লাহর রহমতে কষ্ট থাকে না কিছু। সরকার জানি এই ব্যাপারে একটা গুরুত্ব দেয় আর আমাদের সহযোগিতা করে। পাট চাষে কৃষকদের পরামর্শ ও সহযোগিতা করেছে কৃষি বিভাগ। কৃষকদেরকে এই পাটের উৎপাদন বা প্রযুক্তির আধুনিক প্রযুক্তিগুলো আছে সেগুলো তাদেরকে আমরা বলে থাকি। আমাদের উপজেলা কৃষি অফিস আছে, উপজেলা কৃষি অফিস আছে, তাদের মাধ্যমে সার্বিক বিষয়ে আমরা সহায়তা করে থাকি। এছাড়াও মাদারীপুর জেলায় এই বছরে আমরা 5800 চাষিকে বিনামূল্যে প্রতি বিঘার জন্য আমরা বীজ, সার এটি আমরা সহায়তা করেছি। এবছর জেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 36,860 হেক্টর জমিতে। আবাদ হয়েছে 36,921 হেক্টর জমিতে। গড় ফলন হেক্টর প্রতি 2.04 মেট্রিক টন। মাদারীপুর থেকে রাহাত হোসেন, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ।
ফেলনা প্লাস্টিকের বিনিময়ে পাওয়া যাচ্ছে চাল, ডাল, ডিম সহ নিত্য প্রয়োজনীয় পণ্য। একবার ব্যবহার হয় এমন প্লাস্টিক বোতলে মিলছে আকর্ষণীয় উপহার। সমুদ্র রক্ষায় প্লাস্টিক দূষণ প্রতিরোধে কক্সবাজারে শুরু হয়েছে ব্যতিক্রমী প্লাস্টিক এক্সচেঞ্জ কর্মসূচি। উদ্বোধনী দিনেই সংগ্রহ হয়েছে 2 মেট্রিক টনের বেশি প্লাস্টিক। টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে এসব প্লাস্টিক রিসাইকেলের কথা জানিয়েছেন উদ্যোক্তারা। সরোর রাজব মানিকের রিপোর্ট। 1 কেজি প্লাস্টিক জমা দিলেই মিলছে 1.5 কেজি চাল বা 6টি ডিম। প্লাস্টিকের বিনিময়ে মিলছে তেল, লবণ সহ বিভিন্ন রকম নিত্য প্রয়োজনীয় পণ্য। সমুদ্রে প্লাস্টিক দূষণ প্রতিরোধে কক্সবাজার জেলা প্রশাসন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের 6 মাসের কর্মসূচি। প্লাস্টিক তো আমরা দোকানে দিতাম যে যখন এখানে তো দাম কম পাইতাম, এখন এখানে বাজারে দিচ্ছে, এখানে চাল ডাল এগুলো বেশি পাচ্ছি আমরা। এখন লবণ এমনকি আপনার তেল সবগুলো পাচ্ছি, আমাদের অনেক সুবিধা হচ্ছে। কর্মসূচির আওতায় লাখো পর্যটককে প্লাস্টিক দূষণের ব্যাপারে সচেতন করার পাশাপাশি 3টি সেন্টারে 10,000 প্রান্তিক পরিবারকে দেওয়া হবে প্লাস্টিকের বিনিময়ে খাদ্য সহায়তা। বাংলাদেশ কিন্তু এই প্লাস্টিক দূষণের ক্ষতির মধ্যে অলরেডি পড়ে গেছে এবং এটা অনুধাবন করে বিদ্যানন্দ ফাউন্ডেশন 2022 সাল থেকে কিন্তু কক্সবাজার এবং সেন্ট মার্টিন দ্বীপে প্লাস্টিক প্রতিরোধ কর্মসূচিটি পালন করে যাচ্ছে। গতবারের থেকে বেশি সংখ্যক স্পটে আমরা এই প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোরটি পরিচালনা করব। তার ফলে আমাদের বিচ পরিষ্কার থাকবে, আমাদের চারপাশ জিরো প্লাস্টিক এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত থাকবে। কর্মসূচির আওতায় আগস্ট 2025 থেকে ফেব্রুয়ারি 2026-এর মধ্যে 100 মেট্রিক টনের বেশি প্লাস্টিক সংগ্রহের লক্ষ্যমাত্রা আয়োজকদের। সংগৃহীত সব বর্জ্য রিসাইকেলের পাশাপাশি প্লাস্টিক দিয়ে তৈরি হবে সচেতনতামূলক ভাস্কর্য। সরোয়ার রাজব মানিক, চ্যানেল আই, কক্সবাজার। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। দেশে মোট ভোটার 12,61,70,900 জন। নির্বাচন কমিশনের সম্পূরক খসড়া তালিকা প্রকাশ। ভোট কেন্দ্রের নিরাপত্তায় কেনা হচ্ছে 40,000 বডি ক্যামেরা। দ্রুত পুলিশ সদস্যদের প্রশিক্ষণে প্রধান উপদেষ্টার নির্দেশ। সঙ্গীত শিল্পী ফেরদৌস আরার বর্ণিল সংবর্ধনা। এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত 21 পদকে ভূষিত নোয়াখালীর কৃতি সন্তান। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবাইকে সবুজায়নে এগিয়ে আসার আহ্বান। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।